উত্তর ভারতের হিমাচল প্রদেশের ম্যাকলিওডগঞ্জ যেন পরিণত হয়েছিল এক আধ্যাত্মিক মহাসমাবেশে। কয়েক হাজার মানুষ সেখানে জড়ো হয়েছেন। তাদের অপেক্ষা ৬ জুলাই দালাই লামার জন্মদিন উদযাপনের জন্য। ভারতে নির্বাসিত নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত তিব্বতের এই আধ্যাত্মিক নেতার ৯০তম জন্মদিন ৬ জুলাই। সবার প্রত্যাশা এবার দালাই লামা নিজের পরবর্তী উত্তরসূরি সম্পর্কে কোনো ধারণা দেবেন। তবে এসবের জট আগেই খুলে দেন দালাই লামা। ২ জুলাই তিনি জানিয়ে দিলেন, আমার অবর্তমানে যিনি দায়িত্ব নেবেন তিনি বহু শতাব্দী পুরনো ঐতিহ্য মেনেই নির্বাচিত হবেন। দায়িত্ব নেবেন আমার প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠান গাহদেন ফোড্রাং ট্রাস্টের। এ বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ চলবে না। কিন্তু চীন সরকার তার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, পরবর্তী দালাই লামা বেছে নেবার ক্ষেত্রে চীনা সরকারের অনুমোদন প্রয়োজন। পরবর্তী দালাই লামা নির্বাচিত হবেন গভীর আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে তিব্বতী বৌদ্ধ ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন প্রত্যেক দালাই লামা তার পূর্বসূরির পুনর্জন্ম। একজন দালাই লামার মৃত্যুর পর উচ্চপদস্থ লামারা ধ্যান, দৈব চিহ্ন এবং আধ্যাত্মিক দর্শনের মাধ্যমে সম্ভাব্য শিশুর সন্ধান করেন, যিনি নতুন দালাই লামা হতে পারেন। যে শিশুদের মধ্যে সম্ভাব্য দালাই লামা হিসেবে পরিচিত হওয়ার লক্ষণ দেখা যায়, তাদের একাধিক পরীক্ষার মুখোমুখি করা হয়। শিশুরা পূর্ববর্তী দালাই লামার ব্যবহৃত জিনিস চিনে ফেলতে পারে কি না, অথবা তাদের আচরণে কোনো পূর্বানুভূতি প্রকাশ পায় কি না, এসব বিষয়ের উপর ভিত্তি করেই একজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এই শিশুটি সাধারণত পূর্ববর্তী দালাই লামার মৃত্যুর কাছাকাছি সময়ে জন্ম নেয়। নবনির্বাচিত দালাই লামাকে অল্প বয়স থেকে কঠোর ধর্মীয় প্রশিক্ষণ দেওয়া হয়। তাকে বৌদ্ধ দর্শন, ধর্ম, আচার অনুষ্ঠান, নেতৃত্ব এবং আধ্যাত্মিক দায়িত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। তিনি শুধু আধ্যাত্মিক নেতা নন, তিব্বতী জনগণের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়েরও প্রতীক। বর্তমান ১৪তম দালাই লামা তেনজিন গ্যাতসো বলেন, ভবিষ্যতের দালাই লামা একজন নারীও হতে পারেন। করুণার গুণাবলী লিঙ্গ নিরপেক্ষ এবং সময়ের সাথে সাথে এই প্রথাও রূপান্তরিত হতে পারে। বর্তমান ও চতুর্দশ দালাই লামা হলেন তেনজিন গ্যাতসো। তার জন্ম ১৯৩৫ সালের ৬ জুলাই চীনের কিংহাই প্রদেশের তিব্বতী অঞ্চলের এক সাধারণ কৃষক পরিবারে। জন্মের সময় তার নাম ছিল লামো ধুন্ডুপ। মাত্র ২ বছর বয়সে তাকে ত্রয়োদশ দালাই লামার পুনর্জন্ম হিসেবে চিহ্নিত করা হয়। অনুসন্ধানকারী লামারা দীর্ঘ ৪ বছর ধরে বিভিন্ন দৈব চিহ্ন ও আধ্যাত্মিক দর্শনের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে শেষ পর্যন্ত তাকেই শনাক্ত করেন। যখন তিনি আত্মবিশ্বাসের সঙ্গে পূর্ববর্তী দালাই লামার ব্যক্তিগত জিনিসপত্র চিনে নিয়ে বলেছিলেন, এটা আমার, এটা আমার। বয়স ৪ বছর পূর্ণ হওয়ার আগেই তাকে সিংহাসনে বসানো হয়। তখনই তার নাম দেওয়া হয় তেনজিন গ্যাতসো। বর্তমান দালাই লামার শিক্ষা শুরু হয় একটি বৌদ্ধ মঠে। সেখানেই কঠোর সাধনা, ধর্মগ্রন্থ অধ্যয়ন এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে তিনি অর্জন করেন গেশে লাহারাম্পা ডিগ্রি, যা বৌদ্ধ দর্শনের সর্বোচ্চ ডক্টরেট উপাধি। যদিও অধিকাংশ দালাই লামার জন্ম তিব্বতে, একজনের জন্ম হয়েছিল মঙ্গোলিয়ায়, অন্যজন আবিষ্কৃত হয়েছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলে। এই পুনর্জন্মের ধারা ভৌগোলিক সীমা ছাড়িয়ে একটি আধ্যাত্মিক ধারাবাহিকতার প্রতীক। ১৯৫০ সালে যখন তার বয়স মাত্র ১৫ বছর, তখন চীনের নবগঠিত কমিউনিস্ট সরকার সেনা নিয়ে তিব্বতে প্রবেশ করে। পরের বছর অর্থাৎ ১৯৫১ সালে চীন একতরফাভাবে তিব্বতকে অন্তর্ভুক্ত করতে একটি ১৭ দফা চুক্তি করেন। এ ঘটনার প্রবাহ দালাই লামা নেতৃত্বের সময়কেই করে তোলে সবচেয়ে সংকটময়। ১৯৫৯ সালের ১০ মার্চ দালাই লামাকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় একজন চীনা জেনারেল। কিন্তু তিব্বতীরা আশঙ্কা করেন এটি হয়তো অপহরণ বা হত্যা চেষ্টা হতে পারে। হাজারো মানুষ তার প্রাসাদের সামনে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে। সেই বিক্ষোভের মুখে চীনা বাহিনী দমন পীড়নে নামে, ঘটে ভয়াবহ সহিংসতা, নিহত হন বহু তিব্বতী। এই প্রেক্ষাপটে দালাই লামা ছদ্মবেশে তিব্বত ত্যাগ করেন। হিমালয়ের দুর্গম পথ পেরিয়ে দীর্ঘ ১৫ দিনের যাত্রায় অবশেষে ৩১শে মার্চ তিনি ভারতের সীমান্তে পৌঁছান। সেই থেকে তিনি নির্বাসনে বসবাস করছেন এবং ভারতে অবস্থানরত প্রায় ১ লাখ তিব্বতী শরণার্থীদের
আধ্যাত্মিক নেতা হিসেবে কাজ করে চলেছেন, যা বিশ্বজুড়ে এই সম্প্রদায়ের বৃহত্তম নির্বাসিত জনসংখ্যা। তার নির্বাসনের ফলে ঐতিহ্যবাহী তিব্বতী শাসন ব্যবস্থার সমাপ্তি ঘটে এবং নির্বাসিত জীবনের সূচনা হয়, যেখান থেকে তিনি স্বায়ত্তশাসনের জন্য তিব্বতী সংগ্রামে নেতৃত্ব দেন। তিনি পূর্ণ স্বাধীনতার পক্ষে নন, বরং তিব্বতের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও রাজনৈতিক স্বশাসনের অধিকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। এই শান্তিপূর্ণ আন্দোলনের জন্য 1989 সালে দালাই লামা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। চতুর্দশ দালাই লামা তেনজিন গ্যাতসো একাধিকবার ইঙ্গিত দিয়েছেন তার মৃত্যুর পর এই প্রাচীন দালাই লামা প্রতিষ্ঠান হয়তো বন্ধ হয়ে যেতে পারে। 2011 সালে তিনি প্রথম প্রকাশ্যে বলেন, যখন আমার বয়স 90 হবে তখন আমি অন্যান্য শীর্ষ লামা এবং তিব্বতী জনগণের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব দালাই লামা প্রতিষ্ঠান অব্যাহত রাখা উচিত কিনা তা তখন পুনর্মূল্যায়ন করা হবে। 2014 সালে রোমে আয়োজিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের 14তম বিশ্ব সম্মেলনে অংশগ্রহণকালে তিনি আরও স্পষ্টভাবে জানান, পরবর্তী দালাই লামা হবেন কিনা তা নির্ভর করবে তৎকালীন পরিস্থিতি এবং তিব্বতী জনগণের ইচ্ছার ওপর। তবে 2025 সালে 90 বছর বয়সে এসে দালাই লামা ঘোষণা দেন পরবর্তী দালাই লামা নির্বাচন করা হবে। এই সিদ্ধান্ত নেবে তার অলাভজনক প্রতিষ্ঠান গাহোদেন ফোড্রাং ট্রাস্ট। এ বিষয়ে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। লামার এই ঘোষণার পর তার অনুসারীরা কিছুটা স্বস্তি পান। কিন্তু চীন মনে করে দালাই লামার পরবর্তী পুনর্জন্ম নির্ধারণের পূর্ণ অধিকার চীনা সরকারের হাতে। তারা এটি জাতীয় সার্বভৌমত্ব ও ধর্মীয় নিয়ন্ত্রণের অংশ হিসেবে দেখে এবং 2007 সালের একটি আইন অনুযায়ী সব তিব্বতী ধর্মীয় নেতার পুনর্জন্ম চীনা সরকারের অনুমোদন ছাড়া বৈধ নয়। চীন সোনার কলস পদ্ধতি ব্যবহার করে দালাই লামা নির্বাচন করতে চায়, যাতে নিয়ন্ত্রণ থাকে তাদের হাতে। অন্যদিকে বর্তমান দালাই লামা এই পদ্ধতির বিরোধিতা করে বলেছেন তার উত্তরসূরি নির্ধারণের অধিকার শুধু তার দপ্তরের। তিনি আরও বলেন, ভবিষ্যতের দালাই লামা জন্মাবেন এমন কোনো দেশে যেখানে মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে, অর্থাৎ তিনি চীনের নিয়ন্ত্রণাধীন তিব্বতে জন্ম নেবেন না।